বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি ক্যানাডিয়ান থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি রিচুয়ালস বা দ্য ক্রিপার। এই শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে 5 জন ডাক্তার বন্ধু মিলে ভ্রমণে যাওয়ার জন্য প্ল্যানিং করছে, কারণ এখানে তারা তাদের একঘেয়ে প্রফেশনাল জীবন থেকে বিরক্ত হয়ে গেছে। তাদের ক্যারিয়ারের চাপ মুক্ত হওয়ার জন্য তারা ঘুরতে যেতে চাইছে। তারা এখানে কিছুক্ষণের মধ্যে উড়ন্ত জাহাজে করে বেরিয়ে পড়বে সেই গন্তব্যস্থলে। কানাডার অন্টারিও নদীর কাছে তাদের কলরন নামক একটি জায়গায় গিয়ে তারা বনে জঙ্গলে ক্যাম্পিং করে কাটাবে। এখানে তাদের দৈনন্দিন জীবন চাপযুক্ত ক্যারিয়ার কে প্রফেশনাল জীবনে মুক্ত হয়ে ব্যবসার যাবতীয় কিছু উদ্যোগের কথা বলতে থাকে, তার সাথে কিছু চিকিৎসা পদ্ধতির কথা আলোচনা করতে থাকে একসঙ্গে। 5 জন বন্ধুর নাম এখানে হ্যারি, মিৎসি, মার্টিন, ডিজে আর অ্যাবেল। এখানে ডিজের সাথে হ্যারির কিছু বিতর্ক হয়ে যায়, তারা ঠিকমতো কথা বলে না। 5 বন্ধু মিলে এখানে একটা সংস্থা খোলার পরিকল্পনা করছে। ডিজের কিছু কার্যকলাপ এখানে হ্যারির অনৈতিক মনে হচ্ছে, সে তার সাথে সোজা মুখে কথা বলছে না। তাহলে সে জানায় বিমান চলে এসেছে তাদের নিয়ে যাওয়ার জন্য। ফোনের মধ্যেই তারা রওনা দেবে। যে এখানে কথা বলতে বসে হ্যারির সঙ্গে, তারা এতদিন বাদে আবার দেখা করেছে। তো সবাই সবার মতো প্রফেশনাল ফিল্ডে আটকেই থাকে কাজে। কাজ যেহেতু ডাক্তারি, তারা খুব ভালো মতো জানে চাপ কতটা। এটাও বলে অনেকদিন বাদে দেখা হয়েছে তার সঙ্গে, যেন ডিজের সাথে একটু ভালো ব্যবহার করে, কারণ পুরো ট্রিপটার আয়োজন সেই করেছে নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে। যে হ্যারিকে এটাও বলে তারা যে সংস্থা খোলার পরিকল্পনা করছে, হ্যারি যেন তার মধ্যে চলে আসে, অন্তত তার মুখদর্শন হওয়া যাবে। তো তাকে দেখাই যায় না। হ্যারি বলে মিৎসিকে সে আগেও এখানে জানিয়েছে যে লেক ভিউ যে জায়গায় সে কাজ করে তার মতো করে নিউরোলজি প্র্যাকটিস করার অনুমতি দেয়, তাই সে এর বাড়তি আর কিছু বলতে চায় না। সে বলে ঠিক আছে, কিন্তু সে কিছু কথা মনে করিয়ে দিতে চায়। এখানে কাজ করে লেক ভিউ পয়েন্টে প্রচুর সাপ থাকে, যে থাকার জন্য কোনোভাবেই উপযুক্ত জায়গা নয়। এখানে খুব ভালো একজন সার্জন, জন্যই লেক ভিউর লোকেরা তাকে চাইছে। কোনো সময় হ্যারির প্রয়োজন হলে তারা যদি তার পাশে না দাঁড়ায়, এরকমটাও যদি হয়, হ্যারি তবুও থেকে সেখানে কাজ করে নিজেকে কষ্ট দিতে থাকে। পরও সে শেষ হয়ে যাওয়ার পর লেক ভিউ লোকেরা একজন অহংকারী প্রভাবশালী ব্যক্তিকে তার মতোই আনবে, দিয়েও কাজ করিয়ে একভাবেই তাকে শেষ করবে। মার্টিন বলে যে বন্ধু আছে, হ্যারির কাজ করার কথাগুলো শুনে সে হাসছিল। বলে তার অন্যান্য সমস্যা আছে। মার্টিন যে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল এতেও সে খুশি। যে বলে মার্টিন এখানে জুস আর্টিস্ট ছাড়া আর কিছুই না। পরে দেখায় তারা ম্যাপ হাতে নিয়ে বেরিয়ে পড়েছে এবং গন্তব্যস্থলের বিষয়ে কিছু আলোচনা করছে। বলতে থাকে এখান থেকে অনেক মাইল দূরে স্থিত চাঁদের কলরন নামক জায়গা, কিন্তু খুবই দূর জায়গা আর বন জঙ্গলে পূর্ণ একেবারে। ও সমাজ থেকে দূরে তাদের জীবনযাত্রা কিছু 6 দিন ভালোই কাটবে। যে এটাও জানিয়ে দেয় যে ওখানে ছোট অনেক কালো মাছি আছে। বলতে থাকে যে অনেক বেশি থাকলে সমস্যা হয়ে যাবে। ডিজে বলে ছোট ছোট কালো মাছি তারা হানিকর নয়। উড়োজাহাজে যেতে যেতে তারা পাইলটকে জিজ্ঞেস করতে থাকে তারা এখানে জলের উপর ল্যান্ডিং কেন করতে পারবে না। পাইলট জানায় যে জল খুবই কম আছে নদীতে, তাই জায়গায় সেফ হবে, পর্যাপ্ত পরিমাণে জল থাকবে, সেখানেই তারা ল্যান্ড করবে। এখান থেকে যে ক্যাট হাউস আছে সেটা 225 মাইল দূরে অবস্থিত। কলরনের আশেপাশে এতই ছোট অবস্থান, জঙ্গলে পূর্ণ, যে ল্যান্ড করার জায়গা নেই। যে জায়গায় 6 দিনের জন্য ট্রেকিং এ যাচ্ছে সেই জায়গাটা সত্যি খুব ভয়ঙ্কর। বলে যে জায়গাটা চাঁদের কলরন 15 মাইল বিস্তৃত। ক্যাপ্টেন জানায় হ্যাঁ 15 মাইল বিস্তৃত, কিন্তু বন জঙ্গলে আড়ম্বরপূর্ণ আরো অনেক বেশি, দেখে বোঝা যায় না, আরো অনেক বেশি বিস্তৃত। তাই না যেহেতু, তাই কি রকমের বিপদ তাদের জন্য অপেক্ষা করে আছে তারাই বলতে পারবে। সেইটুকু বলতে পারে যে সব ধরনের সমস্যা সেখানে থাকতে পারে, তাদের সামনে থাকা উচিত। জানায় যে নদীটা কলরনের মাঝে মাঝে আছে। কলরন অত্যাধিক শুনশান এলাকা। মানে তাদের কথাবার্তায় জানা যায় যে ডিজে আর মার্টিন দুজন আসল ভাই। যেহেতু এক বাড়িতেই দুজন ডাক্তার আছে, ক্যাপ্টেন এই কথাটা জেনে যে জামা খুলে একটা বড় ক্ষত তার শরীরে দেখায়। শীত সারার জন্য ওখানে প্লেনটা কেঁপে ওঠে। বলে প্রথমে ভয় পেলেও পরে হাসে। সালে ক্যাপ্টেন তাদের নামিয়ে দেওয়ার পর ডিজে বলে থেকে 6 দিন পর দুপুরের দিকে সে যেন আবার চলে আসে তাদের নিতে। জানায় তারা ভালোভাবে যেন ক্যাম্পিং করে যেন এই বন্য জীবন উপভোগ করে। মাছও ধরে। দেখা অনেকক্ষণ ধরে চলাচলের পর ওরা মিলে পাহাড়ের ওপরের জায়গায় আসে। এখান থেকে সেই চাঁদের কলরন নদী এবং অনেক দূর পর্যন্ত জায়গা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই বিষয় নিয়ে তারা আলোচনা করা শুরু করে। এখানে জানায় যে ওয়েস্ট ইন্ডিজ লোকেদের ধারণা যে একসময় চাঁদ পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল এবং এই কলরনটা তৈরি করেছিল, তখন থেকে এটার নাম চাঁদের কলরন। বলে সেই লোকগুলো কি নেশার মধ্যে ছিল? তো দেখে এরকম কিছু মনে হচ্ছে না। যে বলে ওয়েস্ট ইন্ডিজের লোকেদের জন্য জায়গাটা ভেষজ গাছগাছালি যাবতীয় জন্য গুরুত্বপূর্ণ ছিল। পর তারা ছড়িয়েছেটা থেকে একত্র হয়ে সাথে সকলে মিলে কিং এর প্রথম ছবি তোলে চিজ বলে। পর দেখানো হতে থাকে তারা তাদের ট্রেকিং শুরু করে দিয়েছে এবং নদী পার হচ্ছে হেঁটে হেঁটে। সমস্ত জিনিস তাদের পিঠে বোঝাই করে নিয়ে। তবে নদী পার করতে করতে তারা পা
পিছলে অনেকে পড়ে যায়, জামা কাপড় তো ভিজেই যায়। এতে ঘড়ি এবং ক্যামেরা এবং অন্যান্য জিনিস তারা সামলে নিয়ে অনেক কটু কথা একে অপরকে শুনিয়ে তারপর তোলে। থেকে জানা যায় যে 5 জন বন্ধু প্রতিবার বছরে একবার বা 1-2 বছরের পর থেকে টার্ন নিয়ে তারা ঘুরতে যাওয়ার জন্য আয়োজন করে। এরকম আরে ডিজের টার্ন ছিল তাই তারা এখানে এসেছে, এরপরের পর মার্টিনে টার্ন আছে। পরে 5 জন বন্ধু মিলে সেই ক্যাম্পিং এর জায়গায় চলে আসতে পায় যে চারিদিকে অবস্থা খুবই জঙ্গলি হয়ে আছে, তাই তারা ঠিক করে যে একসাথে জায়গাটা পরিষ্কার করে তারপর তাদের ক্যাম্পিং এর জন্য লাগাবে। পরে রাত হয়ে যায় এবং তারা তাদের পেশেন্টদের নিয়ে আলোচনা করতে থাকে, কাদের কেমন রিপোর্ট হয়েছে এবং ডায়াগনোসিস করেছে তারা। পর একজন বলতে থাকে এই জায়গাটা সত্যি খুব ম্যাজিক্যাল, একজন বলতে থাকে হ্যাঁ ম্যাজিক্যাল ঠিকই, চাঁদের কলরনে সেই মাইথোলজি মিথ্যা সত্যি হয়ে থাকে। চাঁদ এখানে পৃথিবীর সাথে টক্কর দিয়ে এই জায়গাটা ইমপ্রিন্ট তৈরি করেছে। বলে এই থিওরির কোনো ঠিক সিদ্ধান্ত নেই, প্রথম আছে এবং শেষ আছে, মাঝখানে কিছু নেই। একজন বলে থিওরি সবসময় 3টে পার্টি থাকে বা হয় না, ছাড়াও যেখানে প্রথম শুরু আর শেষ আছে, যেখানে সেই জিনিসটা ওভারল্যাপ করে সেটাই মাঝখান। তবে এখানে 5 জন বন্ধুর ক্যারিয়ার, প্রফেশনাল লাইফ, রুজি রোজগার এবং এর চাপ, অর্থ উপার্জনের চাপ সবকিছু নিয়ে তারা কথা বলতে থাকে। ছোটখাটো তর্ক বিতর্ক এখানে বেঁধে যায়। তো ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল থেকে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়, কেউ বা কারা তাদের উপর নজর রাখছে থেকে এবং দূর থেকে। এই অনাগত অবাঞ্ছিতদের আশা সে কোনোভাবেই খুশি নয়। পরে একজন বন্ধু একটা ছোট ডামি পুতুল এনেছিল, পরে নিয়ে হাতে লণ্ঠন নিয়ে তা সে টুকরো টুকরো হয়ে গেছে, তাকে বাঁচাতে এবার সারিয়ে তুলতে এরকম বলতে বলতে বড় বড় ভয়ের আওয়াজ করে মাঝখানে চলে আসে। সব বন্ধুরা হো হো করে হেসে পড়ে এবং তাকে ঘিরে আনন্দ করতে থাকে, বলতে থাকে হ্যাঁ তারা তাকে সারিয়ে তুলবে একসাথে। পরে দেখায় সকাল হয়ে গেছে এবং সব বন্ধুরা মিলে কেউ কেউ সাঁতার কাটছে, আবার মাছ ধরছে। ক্যাম্পিং প্লেসে এদিক ওদিক চিৎকার করে মার্টিন বলছে যে তাদের 5 জোড়া বুট জোড়া খুঁজে পাচ্ছে না। পরে তারা আলোচনা করতে থাকে যে 5 জোড়া বুট কে নিয়ে নিল। একজন বলতে থাকে যে নিয়েছে সে হয়তো খুব বুট পছন্দ করে, জোড়ার দাম $40 করে। বলে এর থেকে অন্যান্য দামি জিনিস আছে, সেইগুলো কেন কেউ নিল না। বলে তাদের বিকল্প চিন্তাও করা উচিত। একজন বলে এখানে বিকল্প চিন্তা করে হবেটা কি, নিয়ে গেছে সে কি ফেরত দিয়ে যাবে, এরকম হতে পারে। বলে এই জায়গাটা হয়তো এয়ার পেট্রোলও হতে পারে, বিমান দেখতে পেয়েছে এটাও হতে পারে। যে বলে এখানে আর 12 ঘন্টা মাত্র আছে, তারা দিনের আলো শেষ হয়ে যাবে, মধ্যে তাদের বাঁধ পর্যন্ত পৌঁছানো উচিত। বলতে থাকে তার ভয় লাগছে, এখান থেকে তাদের হেলিকপ্টার থেকে রেস্কিউ নিয়ে বেরিয়ে যাওয়া উচিত। একজন বলে যে তারা যদি এটা করেও থাকে জন্য তাদের অনেক পেমেন্ট দিতে হবে, যদি সরকার জানতে পারে তারা ক্যাম্পিং এর জন্য এখানে আগুনও জ্বালিয়েছিল রাত, হয়তো তাদের ফেলেও দিতে পারে জঙ্গল থেকে ছুঁড়ে বাইরে। জানে এখান থেকে 27 মাইল দূরে 15 মাইল কেবলের ওপর উপস্থিত। বলে 6 দিন ধরে এখানে তারা ঝামেলা তৈরি করতে পারেন না, বাঁধে যাওয়া উচিত, সেখানে গিয়ে তারা নিশ্চয়ই কিছু হাল পাবে, লোকজন ওখানে নিশ্চয়ই থাকবে। বলে এত তাড়াহুড়ো করার কি আছে। জিজ্ঞেস করে সে কি করে জানে যে ওখানে কোনো লোক থাকবে তাদের জন্য, এর মধ্যেও তো কোনো বাঁধের নকশা নেই। তোরে ডিজে এখানে বলতে থাকে যে এটা সরকারি বিষয়, এর মধ্যে তারা বাঁধ রাখেনি কারণ সেটা জলবিদ্যুৎ কেন্দ্রর মতো নির্মাণ করে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন হয়। সরকার এতটাও বোকা বোকা নয় যে কোনো লোককে সেখানে অবস্থান রাখবেন না। যে রাগের মাথায় এখানে একাই নদী পার করে সেখানে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। বলে সে একা যাক কোনোভাবেই চায় না, বলে তাকে এই জিনিসগুলো করতে হতো না যদি 2 মাস আগে পরিকল্পনা হয়ে যাওয়া সমস্ত জিনিসপত্র তারা নিজেদের সাথে রাখতো। তো বলেই ছিল তাদের জুতো, টুথব্রাশ, যাবতীয় এসেন্সিয়াল জিনিস নিজের সাথে রাখি। ক্যাম্পিং এর সমস্ত কিছু সে আয়োজন করেছে, কথা মতোই তো হয়েছে, পোকার মতো কিছুই আনেনি, তার জন্যই তাকে যেতে হচ্ছে। এখানে চিৎকার করে জানতে চায় ডিজের থেকে যে কিসে জেরক্স সিস্টের কথা বলছে সে। যে রাগের মাথায় বলতে থাকে $50 দিয়ে হত্যাকারী আছে যারা অন্য লোকের হাত পা ভেঙে দেয়, এ যদি এরকম কিছু না চায় তার মাথা গরম হোক তাহলে সে যেন মুখ বন্ধ রাখে। দেখায় যে সকলে আবার ক্যাম্পিং শুরু করেছে, রাত হয়ে গেছে, ওই টেন্ট খাটিয়ে বিশ্রাম নিচ্ছে। এভেল ওয়াশরুম ইউজ করার জন্য বাইরে যায়, হাতে টর্চ লাইট ধরে রাখার জন্য সে খেয়াল করে হরিণকে মেরে তার মধ্যে সাপ জড়িয়ে দিয়ে গেছে। আসলে গ্রিক মাইথোলজির একটা সিম্বল, এখানে ডাক্তার, ওষুধ, নিরাময় এই সমস্ত জিনিস নিয়ে বোঝানো হয়। এই ব্যক্তি তাদের সাবধান করার জন্য এই কাজটা করে গেছে, সেখানে ডাক্তারদের ওপর উপহাস করছে। সিম্বলটা দেখে অ্যাবেল ভীষণ ভয় পেয়ে যায়, চিৎকার করে সকল বন্ধুকে ডেকে জিনিসটা দেখায়। ডিজে যেহেতু এখান থেকে চলে গেছে তাই ডিজের ওপরে অনেকে সন্দেহ করতে থাকে যে সেই মজাটা হয়তো করছে। বাকি 4 জন বন্ধুই শুধু এখানে আছে। ধারণা নিয়ে মার্টিন আর মিৎজির মধ্যে ঝামেলা হয়ে যায়। যেহেতু ডিজের ভাই সে তাই তার ফর নিতে থাকে। জি বলতে থাকে এই সিম্বলের বিষয়ে কতজনই বা জানে, জেনেও থাকে তাদের সাথে খুবই খারাপ গেম খেলছে, কোনো বড় কিছু খারাপ হওয়ার আগে উচিত বিষয়টা ভালো করে লক্ষ্য করার। হ্যারি বলতে থাকে যেই এভাবে করে গেছে এই হরিণটাকে মেরে তখনও তাজা, তার মানে কিছু ঘন্টা আগে হরিণটাকে খুন করা হয়েছে। জিজ্ঞেস করে তাদের আত্মরক্ষা করার জন্য কিছু আছে তো, উত্তরে হ্যারি বলে হ্যাঁ কুলহারি আছে। তার
তারা বলে ভয় পেলে মধ্যবয়স্ক লোক হলেও তারা বাচ্চাদের মতো হয়ে যায়। কোনো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখায় সেই বিকৃত বুচার লোকটি তাদের ক্যাম্পিং এর দিকে দূর থেকে দেখে যাচ্ছে, তাদের দিকে নজর রাখছে। পরে আবার দেখানো হতে থাকে সকাল হয়ে গেছে আর 4 জন বন্ধু মিলে স্কুলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ট্রেক করছে আর ডিজের নাম ধরে চিৎকার করে ডাকছে। সে যে গেছে সে আর ফিরে আসেনি এখনো। কথা বলতে থাকে তারা 3 ঘন্টা ধরে হেঁটে প্রায় 1 মাইলের একটু বেশি জায়গাতেই এসেছে। তাদের বন্ধু কোথায় হারিয়ে গেল সেটা বুঝতে পারছে না। বলতে থাকে যে নদীর পথ দিয়ে তারা ধরে যাওয়া উচিত, হয়তো রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। নিজেও তো নদীর পথই বাঁধের পথই তো ফলো করছে, এভাবে হয়তো তার সাথেও দেখা হয়ে যেতে পারে। এরপরে তারা এক জায়গায় অবস্থিত হয়ে নিজেদের মুড বুস্ট আপ করার জন্য ছবি তুলতে থাকে। তাদের যে পরিবার আছে তাদের বিষয়ে কথা বলতে থাকে। ও আচ্ছা, মা বাবা শহীদ। বলতে থাকে তাদের মুখগুলো দেখে ক্লান্ত কাহিল মনে হচ্ছে। ছবিতে একটু ভালো দেখানোর জন্য তারা একটু হাসাহাসি করতেই পারে। বসে থাকা 3 জন বন্ধু সেই মজার বাদুরের অভিনয় করে, খারাপ দেখে না, খারাপ বলে না, শোনেও না। খুশি হয়ে আবার ছবি তুলতে গেলে তখনই তাদের দিকে একটা সে ডাল সমেত কেউ মৌচাক ছুড়ে দেয়। বুঝতে পারে না তাদের সাথে এটা কি হচ্ছে, তারা প্যানিকগ্রস্ত হয়ে যায়। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বোঝা যায় বিকৃত বুচার তাদের পেছনে পড়েছে, তাদের ক্ষতি করার জন্য এই কাজটা করেছে। একজন বন্ধু হুড়োহুড়ি করে ছুটোছুটি করতে থাকে, এদিক ওদিক পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে। এমনকি তারা পাহাড় থেকে পড়ে আবার গড়িয়ে নদীতে পড়ে যায়। এখানে জলে পড়ার পরই মার্টিন খেয়াল করে হাড়ের ওপরে জঙ্গলের ভেতরে একটা অবয়ব এসে বড় কিছু একটা তাদের দিকে ছুঁড়ে দেয় আর সেটা গড়িয়ে চলে আসে নদীর পাড়ে। টিন তাকে ডিজে ভেবে তার নাম ধরেও ডাকে। নদীর পাড়ে গিয়ে উঠে দেখে যে অ্যাবেল সে মারা গেছে। মার্টিন এখানে তার বন্ধু অ্যাবেলের মৃত্যু না মেনতে পেরে টু মাউথ দিয়ে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করতে থাকে। তাকে বারবার বলতে থাকে যে সে মারা গেছে, তার পালস চলছে না। যে এখানে মার্টিনকে জিজ্ঞেস করতে থাকে যে সে ডিজে বলে চিৎকার করেছে, সে শুনেছে কি ডিজে ছিল। মার্টিন বলতে থাকে ডিজে যদি থাকতো তাহলে এরকম কিছু হতো না, তাহলে সে শিওর এখানে কোনোভাবেই ডিজে ছিল না। মার্টিন কেঁদে কেঁদে বলতে থাকে কি নৃশংস যে করেছে, অ্যাবেলের ঘাড়ি ভেঙে দিয়েছে। জিজ্ঞেস করতে থাকে অবয়বটা দেখতে কেমন, পুরুষের মতো কি। মার্টিন বলতে থাকে এক ঝলক দেখেছে, এক ঝলকে সে কি বা বলতে পারে। এই প্রশ্নে উত্তর দেয় এখানে মার্টিন যে সে জানে না। যে এখানে বলতে থাকে এগুলো কিছু পরিকল্পনা মাফিক হচ্ছে করে। এখানে মৌচাক শুধু মাছি ছুড়ে দেওয়া এটা কোনোই কোইন্সিডেন্স হতে পারে না কখনোই। যে বলতে থাকে যে তাদের সেফটির জন্য ডিজের জন্য কিছু করা উচিত। বলতে থাকে তারা একদম শুনশান এলাকার মাঝখানে আছে, জানেও না ডিজে কোথায় আছে, তাই তারা কোনোভাবেই না নিজেদের সেফ করতে পারবে না ডিজেকে উদ্ধার করতে পারবে। প্রার্থনা করে ধৈর্য ধরে এগোতে থাকতে হবে আর চিন্তা করতে হবে কিভাবে সাবধানে রাখা যায় আর তার বন্ধু যেন ঠিক থাকে। এখানে ডিজের কথা বলছে। যে বলতে থাকে তাদের আবার ক্যাম্প সাইডে ফিরে যাওয়া উচিত বিপদ ধরেই। হ্যারি বলতে থাকে কোনোভাবেই সম্ভব না, কারণ তাদের কাছে কম্পাস নেই। তারা যদি আবার ফেরত যাওয়ার চেষ্টাও করে তাহলে তারা হারিয়ে যাবে, গোল গোল ঘুরতে থাকবে এই পুরো শুনশান এলাকায়। যে বলতে থাকে তাদের কিছু একটা করা উচিত, আগুন জ্বালানো উচিত বা হাতিয়ার নেওয়া করছে তাদের এগেনস্টে লড়াই করার জন্য। তিনি বলতে থাকে তারা জানেও না 1 জন না 10 জন কি কোথা থেকে কি উদ্দেশ্য করছে। তাদের আগে উচিত ডিজে যেখানে বলেছে সেই ড্যাম পর্যন্ত পৌঁছানো, এখানে তো তার সাথেও দেখা হয়ে যেতে পারে। এরকম কথা বলতে বলতে অ্যাবেলের ক্যামেরা থেকে ব্যাটারি বার করে নিজের কাছে রেখে নেয়। পরে দেখা যায় যে হ্যারি, মিৎসি আর মার্টিন মিলে একটা জায়গায় উপস্থিত হয়েছে। আর মিৎসি ডাঙায় উঠে পড়লো। মার্টিন আস্তে আস্তে করে আসতে থাকে, প্ল্যানিং করতে থাকে যে অন্ধকার হতে থাকছে, তাদের এখানে ক্যাম্পিং কোথাও একটা করতেই হবে উঁচু জায়গায়। রাতে এই শুনশান এলাকায় তারা কোথাও কিছু করতে পারবে না। পর মার্টিন জল থেকে উঠে এলে হ্যারি আর মার্টিন কথা বলতে থাকে। বলতে থাকে ডাক্তারি ছাড়াও সে এক কারখানায় কাজ করে, সেখানে কর্মী কম আছে, এর মধ্যে সে ডাবল শিফটের কাজও করে দেয়। কাজ করার পর নদী থেকে বেরোনোর পর তার সেরকম একই ক্লান্তি হচ্ছে। তিনি বলে যে সে জানতে চায় সে সেখানে কি করে, কারণ সে আগ্রহী জানতে। তিনি বলে সে একটা ছোট কার্যালয়ে বড় কাজ করে। এই ক্যাবিনটার মধ্যে যে রুমটার মধ্যে বসে সেখানে ধৌগিক সুরক্ষার জিনিসপত্র থাকে ও 80টা পোস্টারের ভিউ রাখা থাকে। তিনি বলতে তার ভাই ডিজে যেরকম কথাটা বল, তার মানসিক স্থিতি সেই এরকমই, নিজেকে স্থির রাখতে পারছে না। জিজ্ঞেস করে সে এরকমটা কেন ভাবছে। উত্তরে এখানে বলে মার্টিন যদি কখনো আর স্ক্যালপেল সার্জারি না কর তাহলে কোনো কীট জীবাণু ছোটখাটো পর্যন্ত কিছু মাইন্ড করবে না সাথে আর কখনো। মার্টিন আবার বলতে থাকে তার বয়স এখন 38, সে মধ্যবয়সী, স্বতন্ত্র এবং অ্যালকোহলিকও। আর যে শেষ প্রেমিক ছিল সে এখন পাহাড়ি এলাকায় মনোরোগ বিশেষজ্ঞ এবং পাহাড়ি বর্ডার এলাকায় কার্মিক ফ্যাসিবাদ শেখায়। তিনি এখানে জিজ্ঞেস করতে থাকে হ্যারিকে যে সে একবার বলেছিল না যতক্ষণ একজন মানুষ ভাড়া দিতে সক্ষম থাকবে তখনই জন্ম, বলিদান, যাবতীয় জিনিসপত্র ঠিক মনে হয়। অর্থাৎ যতক্ষণ তার নিজের হাতে জিনিসপত্র আছে তখনই সে জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, কিছু সমস্যা সমাধানও করতে পারে। বলতে থাকে হ্যাঁ একদম ঠিক কথা। যখন সে কথাগুলো বলেছিল তখন সে নেশাগ্রস্ত ছিল, সে ড্রিঙ্ক করেছিল। জিজ্ঞেস করে সে তাকে যতদিন চেনে সে তো কখনোই এত বেশি ড্রিঙ্ক করতো না। বলে হ্যাঁ তারপর
সে ছেড়ে দিয়েছিল, কারণ সে কোরিয়াতে গিয়ে 4 বছর ছিল, তখনই সে গিভ আপ করেছিল নেশার উপর। এই জানায় 4 বছর সে যখন কোরিয়াতে ছিল মারাত্মক রকম ভাবে বোর হয়ে গিয়েছিল। এই নদীর কাছে একটা পুলের নিচে ছোট উড়োজাহাজ নিয়ে তারা প্ল্যান দিয়েছিল, কিন্তু সেই উড়োজাহাজ এর উইং টিপস আর পিয়ার্স এর মধ্যে যে 6 ইঞ্চির মাত্র গ্যাপ ছিল। এখানে বড় ধরনের একটা দুর্ঘটনাও ঘটতে পারত। কারণটা এরকমই, কারণ সে তখন নেশাগ্রস্ত ছিল। বোর হয়ে থাকার জন্য একটা বড় দুর্ঘটনা থেকে সেদিন বেঁচে গিয়েছিল। তারপর থেকে সে ড্রিঙ্ক করা ছেড়ে দেয়। একে নিয়ে করা মার্টিনের চিন্তিত মুখ দেখে হ্যারি বলে যে চিন্তা না করতে, তারা নিজেকে ঠিকই তারা খুঁজে ফেলবে। উনি মিনসি এদিক ওদিক দেখতে দেখতে নদীর ওপর একটা বড় কেবিল তার পায়ে, যেটা সম্ভবত ডিজে বেঁধেছে। সম্ভাবনার কথা বলে বলেই সে চিৎকার করে বাকি 2 বন্ধুকে জানায়। যে বলে কিন্তু ডিজে এরকমটা কেন করবে? হ্যারি বলে যে হয়তো জলের স্রোতের তোড়ে পথে ওবর খবর থেকে নিজেকে বাঁচানোর জন্য, টেনে তোলার জন্য এই রোগটা তো বেঁধেছে সে। এখানে তার ভাইয়ের জন্য পাগল হয়ে যায়, জলের মধ্যে এদিক ওদিক ধুপধাপ করে পড়ে তার ভাইকে খুঁজতে থাকে। সি আর হ্যারি তাকে থামানোর চেষ্টা করে। মার্টিন জলের মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে এগোতে থাকে, বলতে থাকে সে নেশাগ্রস্ত আছে, ড্রিঙ্ক করেছে, সামনের মধ্যে যদি কোনো ট্র্যাপ থেকে থাকে সে তাদের বাঁচাতে পারবেন। সে যেন আবেগপ্রবণ না হয়ে একটু সচেতন ভাবে কাজ করে। জানায় মার্টিন যেন বাকিদের জন্য সমস্যা না তৈরি করে। একজন বন্ধুকে সে খুঁয়ে ফেলেছে আর একজনকে পাওয়া যাচ্ছে না। সকালে যা করার করতে হবে, তাদের এক জায়গায় টেন্ট লাগানো দরকার। সে বলতে থাকে হ্যাঁ, তারা এখন কিছু উন লাগাতে পারে, যেটা ডিজে যদি দেখতে পায় তাহলে তাদের কাছে চলে আসবে। বলে কোনোভাবেই না, উন লাগানোর রিস্ক তারা নিতে পারেন। এবার যারা তাদের উপর এরকম করে হামলা করতে পরিকল্পিত হয় তারা অ্যালার্ট হয়ে যাবে, রিস্কটা নেওয়া উচিত হবে না। পরে দেখায় রাত হয়ে গেছে আর বাইরে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে। বন্ধু মিলে টেন্ট পা লাগিয়েছে, মধ্যে থেকে মাঝে মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এদিক ওদিক দেখতাম যে আজকের রাতটা কেটে গেলে ভালো হয়। আর ডিজেও যদি ফ্ল্যাশ লাইট দেখে তাদের কাছে চলে আসে সেটাও মন্দ হয় না। তবে রাত্রি যাপনের পর যখন সকাল হয়ে যায়, বন্ধুরা মিলে আবার রোপ লাগিয়ে নদী পার হতে থাকে। বিয়ার ট্র্যাপের মধ্যে এখানে মার্টিনের পা আটকে যায়, ব্যথায় চিৎকার করে কুকিয়ে ওঠে। সি আর হ্যারি তাকে কোন রকমে তুলে ধরে তার পা থেকে সেই বিয়ার ট্র্যাপটা ছাড়ায়। মার্টিনের পায়ে বড় একটা ক্ষত সৃষ্টি হয়ে যায় আর তার পায়ের হাড়ও সরে যায়। বন্ধু তাকে নদীর ধারে তুলে আনতেন। এখানে চেক করতে থাকে, জিজ্ঞেস করে যে তার আর্টারি ঠিক আছে আর টিবিয়ার কি অবস্থা। হ্যারি বলতে থাকে যে টিবিয়া বোন ঠিক আছে, কিন্তু পায়ের হাড় একটু সরে গেছে। এখানে নিশ্চিত যে তার পায়ের ধমনী ঠিক আছে। সে এখানে জিজ্ঞেস করতে থাকে এই কাজটা কি ডিজে এই কাজটা কি করেছে? হ্যারি বলতে থাকে কোনোভাবেই না, এরকম দূর দূরান্তে যদি কোনো ছোটখাটো বসতি এখানে তারা করতে পারে, জন্তু জানোয়ার শিকার করার জন্য তারা এরকম ট্র্যাপ বিছিয়ে রাখে। এরও বলতে থাকে ডিজে যদি কোনো বিপদে পড়ে থাকে সে একা, আর তার অবস্থা হয়তো আমাদের থেকেও খারাপ হতে পারে। যে রাগের মাথায় নদীর মাঝখানে দাঁড়িয়ে সেই অদৃশ্য ব্যক্তি একটু কথা শোনাতে থাকে, সে নরকে যাবে, যাবতীয় সে তাদের কি ক্ষতি করেছে, কেন তাদের সাথে এরকম ব্যবহার করছে, যাবতীয় এসব বলতে থাকে। তারা নদীর পাড়ে বসে একটু ড্রিঙ্ক করে বিশ্রাম নিতে থাকে। সেখানে বিরক্ত হয়ে আর ভয় পেয়ে জিজ্ঞেস করতে থাকে এখানে ডাক্তাররা তাদের জন্য এসব করা কোনোভাবে অসম্ভব না। তাদের মধ্যে কেউ যদি এরকম কোনো কাজ করে থাকে তাদের এখন সময় বলে দেওয়া উচিত। এখানে ব্যথায় কষ্ট পেতে বলতে থাকে ভালো যে খারাপ সময় একে অপরের উপর দোষারোপ করা থেকে আনন্দদায়ক আর কি হতে পারে। মার্টিন এখানে রাগের মাথায় বলতে থাকে তাহলে নিজেদের সমস্ত মিস্টেক দিয়ে শুরু করা যাক, ছোট বড় কি ধরনের ভুল করেছে আর কে কি ধরনের সাহায্য করছে সেই ভুল থেকে বেরিয়ে আসার জন্য। তারা তাদের ওয়ার্স্ট আর বেস্ট মিস্টেকও ডিসকাস করতে পারবে, কোন মিস্টেকগুলোতে একসাথে পরিচালনা করেছিল বা পার্টিসিপেটও করেছিল। পর্যন্ত কিছু মানুষ তো এরকমই ধরে নিচ্ছে যে এগুলো প্রতিশোধ দেওয়ার জন্যই করা হয়েছে। সে বলে মার্টিনকে যে ওর উত্তরটা শুধু না দিলেও হতো, এটা কখনোই বলেনি যে তাদের কথার উপর সে ভরসা করে না, হ্যাঁ বা না এই দুটো কথা হলেই হয়ে যায়। সে বলতে থাকে বিষয়টা তো এরকমও হতে পারে না কিছু অন্যায় করেছে বা ভুল করেছে তার জন্যই তাদের ভুগতান করতে হচ্ছে, মত তো কিছুই নয়। বলে যে হ্যাঁ একদম হতেই পারে, কিন্তু দোষারোপ করাটা খুব বড় ধরনের একটা কথা। মিচিকে বলে তার মুখটা বন্ধ রাখতে, কারণ সে ড্রাঙ্ক হয়ে গেছে, এখন ভুলভাল কথাবার্তা বলছে। সে নেশাগ্রস্ত অবস্থায় বলে হ্যারিকে এর বাবা মদের দোকান চালায়, তার মানে এটা নয় তাকে এই বিষয়ে উপদেশ দিতে পারে, তারাও ঝুপড়িতে থাকতে বাধ্য হবে। তিনি বলতে থাকে তারা যদি ধরতে পারে যে তাদের টিমের মধ্যে থেকে কে বা কারা এই কাজটা করছে, খাতিরে কি তারা তাদের শাস্তি দেবে। পর তারা ঠিক করে যে মার্টিনের পা যেটা বেঁকে আছে হাড়টা সোজা করবে। যেখানে মার্টিনকে মাথা তুলে সোজা ধরে বসা। হ্যারি এখানে তার পা ধরে জোরে টান দিতে চিল চিৎকার করে ওঠে, তার পায়ের হাড় এভাবে সোজা হয়ে যায়। ফার্স্ট এডের জিনিসপত্র ধরে ব্যাগ শুধু ভেসে যাওয়ার জন্য তার কোনো চিকিৎসা উপশম করতে পারে না। এইদিকে দেখানো হতে থাকে মার্টিন ক্যাম্পিং এর এয়ার ব্যাগের মধ্যে শুয়ে দিয়ে নদীর ওপর দিয়ে 2 বন্ধু ঠেলে ঠেলে নিয়ে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে উঁচু পাহাড় থাকায় তাদের নদীর মধ্যে দিয়ে এই বেগের দিকে যেতে বাধ্য হতে থাকে। তিনি এখানে নিজেকে জাগিয়ে রাখার জন্য বা ব্যথা কম অনুভব করার জন্য বন্ধু বান্ধবীদের সমস্ত কথা বলতে থাকে, ঘর বাড়ি, তার চিকিৎসা, তার কাজের জায়গায়। তারা 5 জন বন্ধু একবার শুনেছিল হ্যারি থেকে যে একজন চিম্পাঞ্জিকে কি করে ট্রেন করা যায়, অন্যান্য যন্ত্র এগুলো। তিনি এখানে নিজের ব্যথার চোটে সব ভুলভাল কথাবার্তা বলতে থাকে। বন্ধু তাকে এভাবে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন, আরেকটা পা না ভেঙে দেয় তারা। পবিত্র যিশু, বালতি, কুকুর আসলে অর্ধচেতন অবস্থাতে চলে আসে। নিজেকে বাঁচানোর স্বার্থে সে জেগে থাকার জন্য এগুলো করতে থাকে। পর দেখায় যে হ্যারি একটা বড় পাথরের উপর উঠতে থাকে, উঠে চেক
করবে যে কি আছে, সাহায্যের জন্য কিছু অবশিষ্ট আছে কি। এখানে মার্টিনের সাথে থাকে, যে এখানে টেনশনে বলতে থাকতো ডিজে নেই, হয়তো তারই এই সমস্ত জিনিসগুলো দোষারোপ করতে থাকে তার এবারে ট্রিপের আয়োজনের দায়িত্বে ছিল। কিন্তু তখন রাগের মাথায় ঘুষে এসে বলতে থাকে অদ্ভুত বিষয় না, এমন ভাবে সমস্ত জিনিসপত্রগুলো আয়োজন করে রেখে কাউকে সময় দেওয়া হচ্ছে না। তাদের ভালো বন্ধু প্রথমে চলে গেল, নিজেকে তাদের থেকে আলাদা করে নেওয়া হচ্ছে, দিয়ে হামলা করা হলো। সিম্বল প্রথমে সাপ আর হরিণ দিয়ে ভয় দেখানো হলো, এগুলো করে তাদের উপহাস করা হয়েছে। মধ্যে ট্র্যাপ আছে, নদীর উপর আবার কেবিল তারও লাগানো আছে, তারা নদীর মধ্যে দিয়ে পাস করে। এবার যারা এই কাজটা করছে তাদের একেবারে প্ল্যান করে শক্তিহীন করে দিয়ে শেষ করতে চাইছে। সে এখানে মার্টিনের কথাবার্তাগুলো শুনে ভয় পেয়ে যায়, আর সে হ্যারির কাছে গিয়ে বলতে থাকে মার্টিনের থেকে পেছে ধরাতে সে তাকে আরো ভয় দেখিয়ে দিচ্ছে। মার্টিন তখনও বলতে থাকে গুনগুন করে যে এগুলো অনেকটা শয়তানের অনুষ্ঠানের মতো, সবকিছু শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যে রাগের মাথায় এখানে মার্টিনের মাথায় একটা লাথি মেরে বলতে থাকে অসভ্যতম না করতে, তারা সকলেই সমস্যাতেই আছে। যে হ্যারিকে বলতে থাকে যে সারাদিন ধরে সে এই অলিঙ্গ মানসিক লোকটাকে টেনে বয়ে চলেছে, এখানে তাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে না, সে তার কাছে ঋণগ্রস্ত, তাকে সাহায্য করতে। হ্যারি বলতে থাকে সেও তাকে বয়ে এনেছে, সে একা কিছু করেননি। খাওয়ার পর মার্টিন বলতে থাকে যে কিছু লোক মির্জিকে একবার শৌচালয়ে আটকে দিয়ে পিটিয়েছিল, তাদের পেলে খুব ভালো হয়, এবারে উঠে মির্জিকে তাদের সাথেই পেটাবে। বলতে থাকে কেউ কারোর কাছে কোনোভাবে ঋণগ্রস্ত না। সে আবার মনে করি পুরোনো কথা বলতে থাকে হ্যারি যখন কোরিয়াতে গিয়ে চাপলুসি করতে ব্যস্ত ছিল, হ্যারির বাবা মারা গেছিল, সে সমস্ত রিচুয়াল সম্পন্ন করে তার বাবাকে দফন করেছিল। তাকে ওয়ার্নিং দিতে থাকে, কিন্তু কেউ কথা না শুনলে হ্যারি আর মির্জির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জলের মধ্যেই তারা পড়ে মারামারি করতে থাকে। দিকে মার্টিন সেই এয়ারব্যাগের ভেসে ভেসে জলের একেবারে ধারে চলে আসে, ঝর্ণা দিয়ে খানিকটা পড়ে গিয়েও ভাগ্য ভালো হয় পাথরের মধ্যে সে আটকে যায় আর বেঁচে যায়। দুই বন্ধু তাকে ধরে নিয়ে বেঁচে যায়। পরে দেখানো হতে থাকে তার চারদিকে অন্ধকার নেমে গেছে, অর্থাৎ রাত হয়ে গেছে, আর এদিকে খুবই কালো ছোট ছোট মাছি ভিন ভিন করছে। তিনি এখানে সামান্য রকমের ক্রিয়া জানাচ্ছে, কিন্তু সে একেবারে স্তব্ধ হয়ে গেছে, আর এখনো নিঃশ্বাস চলছে, তার নাক দিয়ে রক্ত পড়ছে। বলতে থাকে তার নিঃশ্বাস চলছে, পালসও চলছে, প্রচন্ড রকমের জ্বর এসেছে। এখানে বলতে থাকে এটা ইনটক্সিকেটেড হতে পারে কোনো রকমের। হ্যারি বলতে থাকে সাবডিউরাল হেমাটোমাও হতে পারে জিনিসটা। এখানে তারা সঠিকভাবে ডায়াগনোসিস কোনোটাই করতে পারছে না। দিনকে তারা ডাকাডাকি করলে সে একটু হ্যাঁ না বলে সাড়াও দেয়। পরে মির্জি সমস্ত পুরনো কথাবার্তা বলতে শুরু করে, তার বাবা মারা গেছে, হ্যারির কাছে ক্ষমাও চায় যে সকালে তার বাবাকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো হয়তো তার বলা উচিত হয়নি। বলতে থাকে এইসব বিষয়ে সে কোনোভাবে পরোয়া করেন না। যে মনে করাতে থাকে যে হ্যারির বাবা খুব একটা ছোট ঝুপড়ি জায়গায় থাকতো, তার মৃত্যুর এক সপ্তাহ পর তার খোঁজ নেওয়ার জন্য সে গিয়েছিল। তারপর টয়লেট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তারা খুব ড্রিঙ্ক অবস্থায় ছিল, বাবার কথাও বলে সেও খুব ড্রিঙ্ক করতো। আরো পুরোনো কথা কিছু বলতে গেলে এখানে হ্যারি বলতে থাকে তার কিছুই মনে নেই, আর সেই সব জিনিসপত্র সে মনে করতে চায়। যেখানে হ্যারিকে বলতে থাকে যে এত গর্ব করার কিছু হয়নি, কিন্তু তাদের একে অপরের প্রয়োজন আছে। তারা যে অবস্থায় আছে সেটা কখনোই সঠিক বা ভালো যথাযথ কিছুই বলা যায় না। পরে দেখায় সকাল হয়ে গেছে, আর সকাল পর্যন্ত মার্টিন আর টিকে থাকতে পারেনি, সে মারা গেছে। যে মার্টিনের মাথার কাছে খানিকক্ষণ বসেছিল তার চোখ বেঁধে দিয়ে তাকে একটা দৃশ্য দেখানোর জন্য ডাকল। দুজনে গিয়ে এই দৃশ্যটা দেখতে থাকে পাহাড়ের উপর থেকে, যে নিচে এক জায়গা ক্ষতিগ্রস্ত এবং ছোট একটা নদী বয়ে গেছে। যে বলতে থাকে এখানে হয়তো বহুকাল আগে অনেক ঝামেলা হয়েছিল, আগুন লেগেছিল, বলে ধ্বংসাত্মক কিছু বড় কিছু হয়েছিল, এত ক্ষতিগ্রস্ত কখনোই হতে পারে না। দর্শকদের ক্যামেরার ভিউ পয়েন্ট থেকে দেখানো হতে থাকে যে সেই বুচার কোনো দুই বন্ধুর উপর নজর রেখে যাচ্ছে। সে এখানে মার্টিনের মৃতদেহর কাছে গিয়ে কিছু একটা রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। যে এখানে কানে সেই শব্দ পেলে সে হ্যারিকে বলে। তারপর তারা দুজন কাছে গিয়ে দেখতে পায় মার্টিনের একটা মেডেল তার গলা পিন দিয়ে লাগিয়ে চলে গেছে। সেই জিনিসটা ভালো করে হ্যারিকে দেখতে বলে বলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে যে অভিযান হয়েছিল তার মধ্যে যে সেনানীরা ছিল, এটা শান্তি পদক বলা যায়, ধরনের ছোটখাটো ঘন্টা মেডেল। দেখায় মার্টিনের মৃতদেহ নিয়ে তারা স্ট্রেচারে করে পাহাড়ের সেই খড়খড়ে এলাকার মধ্যে দিয়ে যেতে থাকে। এখানে বলতে থাকে কতক্ষণ ধরে তারা মৃতদেহ নিয়ে ভাবে চলতে পারে, মার্টিনকে রেখে দেওয়ার সময় চলে এসেছে। পর্যন্ত তারা সেই ড্যাম বা বাঁধ দেখতে পেল না, যে ব্যাপারেও জানে না যে তার কি অবস্থা হয়ে। তাকে বারবার বলে যে এত টেনশনের মধ্যে শান্ত থাকা উচিত, অন্তত সে মুখ বন্ধ করে একটু শান্ত থাকতে পারে। যে বলতে থাকে মার্টিনের মৃতদেহের কাছে ক্ষমা চেয়ে যে এবার তাকে সাইন অফ করতে হবে, সে আর পারছে না তাকে বইতে। সে একদিকে ট্রেচার ছেড়ে তারা দুজন পাহাড়ের ঢালের দিকে থাকে। এবারে পাহাড়ের ঢালে তিন বন্ধুই গড়িয়ে পড়তে থাকে, ভাগ্যবশত পা দিয়ে আটকে তারা ঢালি বেঁচে যায়। বন্ধু ঝগড়া করে এটা ডিসাইড করছির কথা যে সে মার্টিনের মাথার দিকটা ধরতে চায়। নিচের দিক ধরে ধরে সে ক্লান্ত হয়ে গেছে, তার হাত ব্যথা করতে, তার মতে মাথার তুলনায় নিচের দিকের ওজন বেশি। তাতেই রাজি হয়ে যায় আর তাদের জায়গা এক্সচেঞ্জ করে নেয়। বিশ্রাম নিয়ে তারা অপেক্ষা করে কিছু খাওয়া দাওয়ার জন্য। তারা পরিশ্রান্ত হয়ে গেছে। পরে দেখানো হতে থাকে তারা দুই বন্ধু
পাহাড়ের উপর বিশ্রাম নিতে থাকে। ছোট জায়গায় পাথরের মাঝখানে আগুন লাগিয়ে পাত্রের মধ্যে জল দিয়ে মিজিকে একটা গল্প শোনাতে থাকে আর টয়লেট পেপার রোল জলের মধ্যে দিয়ে খাবারের জন্য তৈরি করতে থাকে। গল্পটা বলতে থাকে যে তখন কোরিয়ায় ছিল রেজিমেন্টের কাজের জন্য চান নামক একটি জায়গায়, সেখানে কোরিয়ার সৈনিকদের সে দেখেছিল। সরকার 2 সপ্তাহের জন্য তাদের রেশনের চাল দিত ঠিকই, কিন্তু তারা তৈরি করে খাবে সেই বিষয়ে কোনো দেখভাল করতো না। তারা তাদের রেজিমেন্টে চলে আসতো আর তাদের থেকে গ্যাসোলিন চুরি করতো ব্যারেলে করে। বলে একবার সে দেখেছিল একটা ছোট চালের ক্ষেতের মধ্যে কোরিয়ার সৈনিকরা এই চালের প্যাটি জিনিসটাকে নতুন ছোট রূপক দিয়ে দেয়। এটাও বলে মিজিকে, সে শুনলে অবাক হবে। রাইস প্যাটিগুলো মানুষের এবং পশুদের অবশিষ্টাংশ দিয়ে তৈরি হতো। তারপর সেই সৈনিকগুলো রাইস প্যাটিগুলোকে সেই গ্যাসোলিনের মধ্যে ভিজিয়ে দিত। আর কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর সেগুলোকে চালের জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে খেত। বলতে থাকে মিজিকে যে তাদের এই প্রতিভার প্রশংসা না করে থাকা যায় না। তার খুব খারাপ লাগতো এগুলো দেখে, খুবই বেচারা লোক ছিল তারা। সে জিজ্ঞেস করতে থাকে হ্যারিকে যে তার এই পুরো গল্পের হোল পয়েন্টটা কি। বলতে থাকে হ্যারি যে পয়েন্ট ধরলে পয়েন্ট আছে, না ধরলে নেই, ব্যাস হয়ে গেল। এখানে আবার বলতে থাকে যে তাদের এবার ভাবা উচিত মার্টিনকে তাদের ছাড়তেই হবে এখানে। এবার যারা তাদের এভাবে হত্যা করছে পর তাদের পেছনে আসবে, তাহলে তাদের সুরক্ষার উপর তাদের বেশি খেয়াল রাখা উচিত। বলতে থাকে এখানে মিজিকে যে সে যার কথা বলছে সে যেই হয়ে থাকুক না কেন, উনি কোনো পাগল, সে একটা মানুষ নিশ্চয়ই, সে কোনো অতৃপ্ত আত্মা না। তারা সুস্থ মানুষ, তারা তার সাথে ঠিকই পেরে উঠবে। তারা তার বন্ধুর মৃতদেহকে এভাবে ছেড়ে দিতে পারেন না। যে এখানে দেখে যে হ্যারি না বললো তার ভীষণ কষ্ট হচ্ছে এবং সে যে টয়লেট পেপার রোলগুলো ফোটাচ্ছিল তাদের কিছু খাওয়ার জন্য অর্গানিক ওয়েতে তৈরি, এগুলো গ্রহণ করলে তাদের ক্ষতি কিছু হবে না, এটা নিয়েও কিছু মার্টিনের মুখে দিতে থাকে। এখানে ধমক দিয়ে হ্যারিকে মনে করাতে থাকে বকবক না করে শান্ত থেকে তার মাথা খারাপ করছে। এখানে বুঝতে পারছে যে মার্টিনের মৃত্যুটা মানতে পারছেন, দুধের হারিয়ে যাওয়া মানতে পারছে। মার্টিন নেই এখানে, এটা তাকে বুঝতে হবে। দীর্ঘক্ষণ ক্যারি করেও সে চলতে পারবে না। যে বলতে থাকে যে বা যারাই করে থাকুক না কেন, সে ওদের মনোবল ভাঙতে চাইছে, তা আমাদের আলাদা করে দিতে চাইছে, মারতে চাইছে, তার থেকেও বেশি আমাদের অপমান করতে চাইছে। বলে সে কোনোভাবেই নিজেকে অপমান করতে দেবেন না। ব্যক্তি যদি ভেবে থাকে যে তারা বিকৃত মানুষের মতো হয়ে উঠবে, পায়ে ধরে কান্নাকাটি করবে, কাছে বুকে ভর দিয়ে ক্রল করে যাবে, সে এগুলো ভুল ধারণা পোষণ করছে। কারণ এটা ঠিক কষ্ট হলেও সে তার জেদ বাড়িয়ে দিয়েছে। পেছনে যাই হয়ে থাকুক না কেন, সে শেষ পর্যন্ত তার সম্মুখীন হতে চাইবে। বলতে থাকে সে বুঝতে পারছে কিন্তু মার্টিনের মৃতদেহ এভাবে বয়ে নিয়ে যাওয়াটা কোনো কাজের কথা না। ওরা এক্সট্রা ফালতু একটা লাগেজ বাড়াচ্ছে। বেঁচে থাকলেও একটা কথা হতো, কিন্তু এখন সে মৃত, মানে কেউ জানতেও পারবে না। যে এখানে প্রার্থনা স্বরে উপরওয়ালার উদ্দেশ্যে বলতে থাকে যে তারা পাপী মানুষ, শুধু সময়ের অপেক্ষা, জানে না সেই বুচার বিকৃত বা যেই বা যারা থেকে থাকুক তাদের হত্যা করতে চাই, তখন তাদের টুক করে প্রাণ চলে যাবে। উপরওয়ালা যেন শেষ সময় তাদের মাথার উপর থাকে। পরে হ্যারি জানায় যে টয়লেট পেপার রোলস রান্না হয়ে গেছে, রান্নার পর একটু বন্ধনের মতো তৈরি করেছে, এবার এটা খাওয়ার উপযুক্ত, তারা খেতে পারে। পরে দেখা তারা সারা রাত ওভাবেই থেকে যায়। আর পরের দিন সকাল হয়ে গেছে, যে ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকাতে থাকে। সে খেয়াল করে তাদের প্রথম বন্ধু অ্যাবেলের মৃতদেহ কেউ মাথা কেটে লাঠির মধ্যে সেটা গেড়ে দিয়ে এখানে চলে গেছে। সাথে সাথে দেখে তার বমন উদ্রেক হয়, সে করে ফেলে। তার চিৎকার চেঁচামেচিতে জেগে ওঠে এবং কোন রকমে অ্যাবেলের নাম নেয়। বিভৎস দৃশ্যের দিকে তার আঙুল পয়েন্ট আউট করলে হ্যারি দেখে এবং তারও মাথা খারাপ হয়ে যায়। তো ভয় আর রাগ একসাথে উদ্রেক হয়। অ্যাবেলের মৃতদেহ কাটা মুন্ডুর কাছে গিয়ে লাঠিটা শুধু উপরে তাদের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। যে বলতে থাকে তাহলে তারা যখন রাতে ঘুমিয়ে গেছিল সেই কসাই এসেছিল তাদের মাথা কাটতে। বলে সে বলেছিল সে জেগে পাহারা দেবে, কিন্তু সে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। ইজির আরো মাথা গরম হয়ে যায়, সেও তাকে ধমকাতে থাকে, বলতে থাকে এসেভাবে তার সাথে কথা না বলতে। এরপরে হ্যারির মৃতদেহের সেই পাশ থেকে একটা এক্সরে রিপোর্ট পায়। সময়কাল সেখানে 1945-এ দেওয়া ছিল। হ্যারি দেখে বুঝতে পারে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো সেনার মেডিকেল রিপোর্ট। তারা কোন জিনিসের সাথে ডিল করছে, তো তার সাথে হওয়া কোনো ঘটনার জন্য তাদের টার্গেট করে তাদের উপর বদলা নিচ্ছে। কথাগুলো সে মিৎসিকেও জানায়, তাকে সে এক্সরে রিপোর্টটাও দেখায়। পরে দেখানো হতে থাকে মিৎসি বলতে থাকে যে সে কোনোভাবে মার্টিনের মৃতদেহ আর বয়ে বেড়াবে না, দুজনের এখানে তাকে ছেড়ে দেওয়া উচিত। তারা এখানে তাদের পিছু নিয়েছে, তারা এটাই চায়। উচিত এখন যতক্ষণ সম্ভব বেঁচে থাকা, নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করা। এর মাথায় হ্যারি তার কোনো কথা না শুনলে মিৎসি এখানে তাকে কিছু কটু কথাও শোনায়, গালিগালাজও করে, কিন্তু এখানে হ্যারি সিদ্ধান্তে অটল থাকে এবং মার্টিনের মৃতদেহ স্ট্রেচারের মধ্যে নিয়েই থেকে নামতে থাকে। পেরিয়ে আবার ডাঙার মধ্যে উঠলে ক্লান্ত হয়ে যায়, সে হোঁচটকে পড়ে যায় নদীর পাড়ে। পরে মিৎসি হ্যারির অবস্থা দেখে তার কাছে চলে আসে, বলে তাকে একা রাজা বা হিরো কোনোটাই সাহায্য করতে হবে না, এখানে তাকে সাহায্য করে দিচ্ছে। তারা এই পাথরে ধুলোবালি ঝলের মধ্যে দিয়ে তার বন্ধু মার্টিনের মৃতদেহ ট্রেচারে করে হাঁটতে শুরু করে। পর তারা দীর্ঘক্ষণ পথ চলে এসে ড্যামের কাছে চলে আসে। বলতে থাকে হ্যারি নিশ্চয়ই বুঝতে পারছে তাদের এই বোকামোর জন্য
তাদের দুজনেরই প্রাণ যাবে। এখানে হ্যারির প্রাণ না গেলেও মিৎসির তো প্রাণ ঠিকই যাবে, তার মতে সে ভুল মানুষের সাথে আছে। এদিকে সবকিছু শুনশান, জনমানব শূন্য দেখে তাদের বন্ধু ডিজেকেও না দেখতে পেরে এখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে এরপর তারা কি করবে, কোথায় যাবে। ওখানে তার পাশে বসে পড়ে, মাথায় হাত দিয়ে তারা দুজনেই কান্নাকাটি করতে থাকে। ওখানে দেখায় ক্যামেরা অ্যাঙ্গেল থেকে বহু দূরে সেই বিকৃত বুচার ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং সেই দুই বন্ধুকে দূর থেকে লক্ষ্য করে যাচ্ছে। হাত ধরে দুই বন্ধু আরো কিছুটা এগোতে থাকলে তারা দেখতে পায় চেয়ারের মধ্যে খুবই জরাজীর্ণ অবস্থায় প্রথম বন্ধু ডিজে যে হারিয়ে গিয়েছিল সে বাঁধা আছে। পাথর, পেরেক, বড় ধরনের কিল, লোহার রড এবং যাবতীয় শিং ট্র্যাপ দিয়ে তাকে ভালো করে টর্চার করেছে কসাই বা বুচার কৃত ব্যক্তিটি। সামনে একটা মেডিকেল রিপোর্টও রেখে গেছে, সেটা নিয়ে দেখে যে তাকে স্ট্রেচ করে এভাবে কর্ষণ করে এই সমস্ত যাবতীয় উল্লেখিত জিনিস তখন ধরে টর্চার করা হয়েছে। একজনের নামও পাওয়া যায় ম্যাথিউ ক্রাউলি বলে। কসাই বা বুচারের এই নাম সেটা তারা ধারণা করে নেয়। বলে তাদের এখান থেকে দুজনকে চলে যেতে, কারণ ডিজে মরে গেছে। বলে এখানে এভাবে ডিজেকে বাঁধন মুক্ত করে যাওয়া উচিত হবে, বেঁধে রাখা ঠিক হবে না। এখানে ডিজের হাতে পায়ে শেকল খুলতে গেলে হঠাৎ করে ঝটকা দিয়ে ওঠে। জিজ্ঞেস করে তার কি এখনো দেহে প্রাণ আছে? বলে বেঁচে থাকার মতো না, যে কোনো মুহূর্তে তার প্রাণ যাবে। এখানে মিৎসি জিজ্ঞেস করতে থাকে যে কি করতে চাইছে হ্যারি। জানা এভাবে ডিজেকে ছেড়ে রাখা যাবে না, তাকে এখানে গলা টিপে সে মেরে দিতে চাইছে। আর বন্ধুর দুঃখ এভাবে দগ্ধে দগ্ধে মরতে দেখতে পাচ্ছে না। এখানে পেছনে দাঁড়ায় আর নিজের হাতে গলা টিপে তার শেষ নিঃশ্বাস বের করে দেয়। সে দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় মিৎসি। থাকে হয়তো হ্যারি এই ট্র্যাপগুলো করেছে। কৃত বুচারের হাতে মারা যাওয়ার আগে সে হয়তো হ্যারির হাতেই মরে যাবে, সেখান থেকে পালিয়ে যায়। হ্যারি ডিজেকে শেষ করার পর সে নাম ধরে ডাকতে থাকে এবং চারিদিকে তাকে খুঁজতে থাকে। বাঁধের উপর দিয়ে দৌড়ে দৌড়ে সে বাঁধের ভেতরে গেলেই খেয়াল করছি এখানে বাঁধের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে ডাকাডাকি করে হুঁশে আনতে পারে না। নিজের গলার একটা লকেট তাকে দিয়ে যায় আর কথা দিয়ে যায় সে তার জন্য আসবে, জন্য অপেক্ষা করতে। ভাবে মিৎসিকে বেহুশ অবস্থায় রেখে বাঁধের মধ্যে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে, বলতে থাকে সে ঠিকই আসবে, সে কথা দিচ্ছে। এখন তাকে একা বেরোতে হবে বাইরে সাহায্য খোঁজার জন্য। পরই বেরিয়ে পড়ে হ্যারি। আঙুলের মধ্যে দিয়ে একটা ফাঁকা পরিত্যক্ত কেবিনের জায়গায় আসে। বাইরে থেকে ভাঙাচোরা মনে হলেও ভেতরে গিয়ে দেখে থাকার জিনিসপত্র আছে, অর্থাৎ এখানে বসতি আছে, মানুষজন বসবাস করেই বাড়িতে। পরে সে মাটি থেকে উঠে বসে চারিদিকে দেখতে থাকে। ঘরে ঢোকার পরে সে পায়ে ব্যথার জন্য মাটিতে বসে শুয়ে পড়েছিল। উঠে চারিদিকে অনেক ধরনের ট্র্যাপ দেখতে থাকে, লোহার সরঞ্জাম। মোটামুটি তারা বন্ধুরা ভেসে মারা গেছে। ওরের একটা বড় অ্যাঙ্কার বা হুক থেকে মাংস জাতীয় কিছু একটা নিয়ে খেতে থাকে ক্ষুধার নিবারণের জন্য। তার ভয়ঙ্কর রকমের ক্ষুধা লেগেছে। পশু বা জন্তুর মাংস কিনা সে নিজেও বুঝতে পারে না, শুধু খিদের চোটে খেয়ে নেয়। পরে হ্যারি এদিক ওদিক দেখে একটা অ্যালবাম পায়। মধ্যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেনা ভাইয়ের জিনিসপত্র, মেডেল, ছবি এবং যুদ্ধের জিনিসপত্র আছে। সে দুটো ভাইয়ের নাম পায়, জেসি ক্রাউলি আর ম্যাথিউ ক্রাউলি। সমস্ত মেডেল আর জিনিসপত্রগুলো সে তার বন্ধুদের মৃতদেহের কাছে পেয়ে এসেছে। এগুলো এখানে থাকার জিনিসপত্রের সাথে মিলে যায়। এখানে বুঝে যায় যে দুই ভাই মিলেই তাদের সাথে এরকম করছে। তাদের কাছে মেডিকেল রিপোর্টস দিয়ে আসার মানে এটাই ডাক্তার হয়েও তাদের উপহাস করছে, ডাক্তারদের সাথে তাদের ব্যক্তিগত কোনো সমস্যা আছে। পরে হ্যারি এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় যে তাদের 5 জোড়া বুট সেখানে অবশিষ্ট আছে। সানমাইকারের নিচে সে সেই দিকে যায় এবং সেগুলো বের করে চেক করে যে 5 জোড়াই আছে। পরে হ্যারি লক্ষ্য করে যে ঘরের মধ্যে কোনো একজন ব্যক্তি চলে এসেছে। তার থেকে লুকিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে ব্যক্তি হাতের মধ্যে কোনো একটা জিনিস বেলচা জাতীয় এদিক ওদিক মারতে থাকে আর বলতে থাকে যেই তার ঘরে এসছে তাকে বেরিয়ে যেতে, তাকে বিরক্ত না করতে। কোনো বেরিয়ে কেন যাচ্ছে না, অনাগত বা অবাচ্ছিতকে ঘরে থাকতে দেবে না। দুষ্টভাবে এভাবে অস্ত্র চালনা দেখে বুঝতে পারে হ্যারি যে সন্ধ। নাগালে পেয়ে যাওয়া একটা উঠার নিয়ে এখানে সে সেই ব্যক্তির পেটের মধ্যে আঘাত করে দেয়। এই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। সেই অন্ধ ব্যক্তিকে বিছানার মধ্যে শুইয়ে দিয়ে চাদর চাপা দিয়ে জিজ্ঞেস করতে থাকে তো এখানে অন্ধ, তার মানে তার সাথে থাকা তার ভাই ম্যাথিউ ক্রাউলি এগুলো করছে। অন্ধ ব্যক্তি বলতে থাকে হ্যাঁ তার নাম জেসি, সেই নিশ্চয়ই সেই 5 জন ডক্টরদের মধ্যে একজন। বাকি 4 জনের কি অবস্থা, তারা ঠিক আছে? তোরে হ্যারি জানান যে না, তারা মারা গেছে। এখানে বলতে থাকে তার ভাই ম্যাথিউকে সে আটকানোর অনেক চেষ্টা করেছে, এখানে সে তার কথাই শোনেনি। 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শান্ত মহাসাগরে অভিযান যে হয়েছিল, তারা দ্বিতীয় যুদ্ধে 2 সেনানী ভাই। সেনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা ভালো করে চিকিৎসা করেনি, বন্ধ হয়ে গেছে, তাদের হাতে পায়ে অনেক ক্ষতিগ্রস্ত অবস্থা। ভাইয়ের মুখ পুড়ে গেছে, তারাও খারাপ হয়ে গেছে, তাদের উপর তার ক্ষোভ বেড়ে গেছে। 2 ভাইয়ের বয়স হয়েছে, তাই লোকালয় ছেড়ে পরিবারও নেই তাদের, কিন্তু তাই সন্ন্যাসীর মতো এই এত দূরে জঙ্গলে বসবাস করে। যেহেতু অন্ধ, সে তেমন কিছু করতে পারে না, বাড়ির আশেপাশেই থাকে, চারিদিক দেখভাল করে। আর ভাই বেশি কিছু করতে পারে না, কিন্তু সৈনিক ছিল, তাই যাবতীয় ট্র্যাপ এবং অন্যান্য লোহালক্কর দিয়ে সমস্ত ট্রেনিং মনে করে জানোয়ার শিকার করে এবং সেই দিয়ে তাদের ক্ষুধা নিবারণ হয়। বলে তারা আসার পর থেকেই সে তাদের উপর নজর রাখছিল। ভাই এসে এগুলো তার ভাইকে জানিয়েছিল, অর্থাৎ ম্যাথিউর কথা বলে। এখানে ফিরে এসে সবসময় জেসিকে সেই ডাক্তারদের গল্প করতো, ভাবে
চলছে, কি করছে সে সব দেখেছে। বলে সে তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে এই ডাক্তাররা ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারেনি, শুধুমাত্র তারা না, অন্যান্য আরো অনেক সৈনিক ছিল, তাদের অবস্থা এরকম হয়ে গেছিল, কিন্তু এর জন্য তো ডাক্তাররা কোনোভাবেই দায়ী ছিল না। তার সরঞ্জাম ছিল না, যাবতীয় ওষুধপত্র ঠিকঠাক ছিল না, তো এই সমস্ত কিছু তাদের সাথে ক্ষতি হওয়ার জন্য সেই ডাক্তাররা ছিল না। কিন্তু ম্যাথিউ জিনিসগুলো বুঝতে চায়নি, তার মধ্যে বিকৃত হয়ে যাওয়ায় প্রতিহিংসা পরায়ণ সে হয়ে ওঠে। করুণ কথা শুনে হ্যারি এখানে জেসি থেকে ক্ষমা চায়, মাফ করে দিতে বলে। উত্তরে জেসি বলে এখানে তার কোনো দোষ নেই, তার জায়গায় অবস্থাতে থাকলে সেলফ ডিফেন্সে সেও এই কাজে এক কাজই করতো। এখানে হ্যারিকে বারবার অনুরোধ করতে থাকে যে এখান থেকে চলে যেতে, ভাই চলে এলে সে তাকে কোনোভাবে বাঁচাতে পারবে না, মানে তার কাছে থাকা হ্যারির জন্য সুরক্ষিত নয়। বলে সে নির্দেশ কিছুই করতে পারছে না, সে বুঝতে পারছে না যে সে কোথায় যাবে। এদিকে জেসি এখানে মারা গেলে তার মৃতদেহ চাপা দিয়ে দেয় এবং চারিদিক গুলি, বন্দুক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র কিছু দেখে নেয়। বাইরের দৃশ্যে ক্যামেরার ভিউ পয়েন্ট থেকে দেখা বিকৃত মস্তিষ্ক খুনি কষাই চলে এসেছে, ঘরের মধ্যে একটা ট্র্যাপ তৈরি করে রেখে থেকে ছুরি দিয়ে সেটা কেটে দিলে এর ভেতরে কিছু ছুরির মতো জিনিসপত্র ওদিক ছোড়াছুড়ি হয়ে এর হাত পা কেটে যায়। ডান পায়ের ক্ষতটা লিগামেন্টের ওপরে লাগে, মানে তার ধমনী ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ রক্তপাত ধুম করে হতে থাকে। এখন হ্যারি ভাবতে থাকে কিভাবে বিষয়টাকে সিল করবে। কাগজ দিয়ে আর আঠা দিয়ে পুড়িয়ে সে সেটাকে কোনো রকমে যন্ত্রণা সহ্য করতে সিল করার কথা ভাবতে থাকে। এখানে কোনো রকমে নিজের ক্ষতস্থান ধরে মাটিতে বসে পড় বড় রাইফেল চালানোর চেষ্টা করে, কিন্তু এখানে গুলি জাম হয়ে যায়, বন্দুক চলে না। তাই সে বন্দুকটা খুলে নিয়ে আবার মেরামতির কাজ করতে থাকে, এগুলোকে সঠিকভাবে আবার প্লেস করে। এই মেঝের মধ্যে ক্রল করে গিয়ে জানালো লণ্ঠনটা নিভিয়ে দেয়। পরে বাইরে থেকে এসে মিৎসির কান্নার আওয়াজ পায়। একে দেখায় বাইরে থাকা এই কষাই বেহুশ থাকা মিৎসি জলবিদ্যুৎ প্রকল্প বাঁধ থেকে তুলে ঘরের বাইরে হাত পা বেঁধে দিয়েছে জীবন্ত পোড়ানোর জন্য। ঘরের মধ্যে খুচখাচ আওয়াজ পেয়ে হ্যারির গলার স্বর পেয়ে সে বুঝে যায় হয়তো সে সামনের ঘরে ভেতরেই আছে। মানে কান্নাকাটি করে গালিগালাজ করে এর কাছে সাহায্যের জন্য আরতি প্রার্থনা করতে থাকে তাকে বাঁচাতে। সেই কষাইটা এর মধ্যে বেহুশ থাকার সময় তাকে তুলে এনে কিছুক্ষণ আগেই তার হুঁশ এসেছে, বাঁচাতে তার হাত পা নড়াচড়ার কোনো অবস্থাতেই নেই, বিকৃত মস্তিষ্ক তাকে জীবন্ত পোড়ানোর চেষ্টা করছে। সে বারবার হ্যারিকে বলতে থাকে যে একবার তার কাছে যদি বন্দুক কিছু থেকে থাকে, সে একটু আগে বললো জোগাড় করেছে, সেই ব্যক্তিকে মেরে দিতে বা এসে দৌড়ে তার হাত পা খুলে দিতে ব্যক্তিকে সে মেরে দিতে পারবে। চিৎকার করে জানায় যে তার পায়ের আর্টারি ড্যামেজ হয়ে এখান থেকে জোরে পড়তে থাকা রক্ত থাকা আগে বন্ধ করতে হবে, নাহলে সে উঠেও দাঁড়াতে পারবে না। সে বলতে থাকে এখানে ম্যাজিকে যে সে যেন প্যানিক না হয়, কষাই যদি তার কাছে থেকে থাকে তাকে জানিয়ে দিতে। আর ভাই জেসিকে সে এখানে মেরে ফেলেছে, মারার হলে তাকে আগে এসে ঘরের মধ্যে মারতে। তারপর কোন রকমের লণ্ঠনটাকে ধরিয়ে আবার কাগজের মধ্যে কিছু বারুদ ঢেলে সামান্য আঠা দিয়ে সেটা ক্ষতস্থানে চেপে ধরে, জায়গাটাকে পুড়িয়ে ফেলে। সে চিৎকার করে ওঠা বেদনায় বাইরে এদিকে দেখানো হতে থাকে সেই কষাই চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে, মানে চিৎকার করতে থাকছে, পুড়তে থাকছে। হ্যারি অনেক বেদনা সহ্য করে জানলা দিয়ে দেখতে পায় যে একেবারে পুড়িয়ে ফেলেছে মিৎসিকে সেই কষাইটা। জোরে চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে। শেষ বন্ধুকেও সে হারিয়ে ফেললো এই ট্রিপে এসে। পরে দেখানো হতে থাকে কষাই তাকে পোড়ানোর পর ঘরের মধ্যে একটা ছোট জানলা বা গর্তের মধ্যে হাত বাড়িয়ে ঘরের ভেতরে দরজার লক খোলার চেষ্টা করতে থাকছে। তাড়াতাড়ি করে নিজের সামঞ্জস্যে ফিরে এসে নিয়ে ট্রিগার করে তার হাতের মধ্যে শুট করে দেয়। কষাইয়ের বাঁ দিকের হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। পরে সেই কষাই দরজা খুলে ফেলে এবং এখানে তার বিভৎস মুখ দেখা যায়, ডান দিক একদম পুড়ে গেছে, পা দুটো ঠিক মতো চলতে পারে না, ক্ষত বিক্ষত অর্থাৎ খঞ্জ। কিছুক্ষণ আগেই হ্যারি তার বাঁ হাত উড়িয়ে দিয়েছে হাত দিয়ে, তবুও সে তার গলার সেই ইউনিক হওয়ার মেডেল দেখানোর চেষ্টা করতে থাকে। মরার সময় সে তখনও তাদের উপহাস করতে থাকে, ঘৃণা দেখাতে থাকে তাদের এই অবস্থার জন্য সেই ডাক্তাররাই দায়ী। রকমে সেই ক্ষত বিক্ষত অবস্থায় হ্যারির দিকে এগোতে থাকলে হ্যারি এবার রাইফেলের ট্রিগার টানে আর হেডশট দিয়ে তাকে এখানে শেষ করে দেয়। হাতে থাকা সেই সেনার ব্যাগ মেডেল যাবতীয় দেখে হ্যারি খুব দুঃখ পাতে থাকে যে যেই শাস্ত্রে তারা বেছে নিয়ে এবার কাজে তারা নিয়োজিত, একটা ছোটখাটো ভুলের জন্য একজন মানুষের জীবন কিভাবে নষ্ট হয়ে যায়। এখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল, কষাই হয়ে গেছিল, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছিল, সব ঠিক, কিন্তু জন্য তার যথাযথ কারণও ছিল। ভুল প্রতিটা মানুষের পরিপ্রেক্ষি থেকে আলাদা হয়, দৃষ্টিভঙ্গিও আলাদাই হয়। হ্যারির এখানে শেষে বেঁচে থাকার পরও তার এত কিছু হারিয়ে যাওয়া, শিক্ষা পাওয়া এবং এত কিছু নিঃস্ব হয়ে যাওয়া, সবকিছু এখানে শেষে তার শূন্য মনে হতে থাকে। দিকে দেখায় ভোর হয়ে গেছে আর তার বন্ধু ঘুরতে আসার থেকে অবশিষ্ট সে শুধুমাত্র রয়ে গেছে। কদিনে যুদ্ধ, ধকল, পাওয়া, হারিয়ে যাওয়া সবকিছু শেষে বাড়ি ফেরার জন্য বড় হাইওয়ে রাস্তা পেয়ে যায়। সে ফাঁকা রাস্তায় বসে সূর্যোদয় দেখতে দেখতে মনে দোলাচল চলতে থাকে, প্রশ্ন বহু উত্তর সবকিছু চলতে থাকে। এখানে অ্যাডভেঞ্চার থ্রিলার গল্পটির এখানেই সমাপ্তি ঘটে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।